রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বিলাল হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান, কনফিডেন্স একাডেমিক স্কুল, দেওলা, টাঙ্গাইল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম ও অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব, পার্ট 1। সপ্তম আর অষ্টম শ্রেণীর একই সাথে আলোচনা করার বিষয়টা হচ্ছে দুইজনেরই অধ্যায় ষষ্ঠ এবং আলোচনার বিষয় একই। সপ্তম শ্রেণীতে এটার নাম হচ্ছে পদার্থের গঠন, আর অষ্টম শ্রেণীতে পরমাণুর গঠন। এই জন্যই আমরা কম্বাইনভাবে একই সাথে আমি বিষয়টা আলোচনা করব। যেহেতু এখানে আমি পদার্থের গঠন আর পরমাণুর গঠন সম্পর্কিত আলোচনা করব, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য সর্বপ্রথম আমাদের একটু ইতিহাসের দিকে যাইতে হবে, যে পরমাণু আর পদার্থ এই দুটো জিনিস কিভাবে আসলো সেই ইতিহাসটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে ব্রিফ করব। সেটা হচ্ছে পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। এই যে একটা কথা, পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। আর এই ক্ষুদ্রতম কণা দুই ধরনের হতে পারে। একটা হতেছে কি অণু, ফার্স্ট কথা কি অণু, আর দ্বিতীয়টা হতেছে পরমাণু। এই যে দুটো কথা, এই সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানী ডেমোক্রিটাস মতবাদ দেন 400 অব্দে। আর কিছু কিছু বইতে 500 অব্দেও লেখা আছে, আমরা তোমাদের বইতে আছে 400 অব্দে, আমরা এটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম ডেমোক্রিটাস কি বললেন? পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। ওই বিজ্ঞানী ডেমোক্রিটাস উনি গ্রিক দার্শনিক ছিলেন। কি? উনি গ্রিক দার্শনিক ছিলেন। সর্বপ্রথম তিনি গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, কি শব্দ? গ্রিক শব্দ অ্যাটোমাস, এই শব্দটা থেকে তিনি অ্যাটম শব্দটির উদ্ভব করেন, অ্যাটোমাস। আর এর নামে দেন তিনি পরমাণু। কিন্তু পরবর্তীতে আরো দুইজন বিজ্ঞানী প্লেটো, আরো দুইজন তার বিরুদ্ধে মতবাদ প্রকাশ করেন। একজন হচ্ছে প্লেটো আর একজন হচ্ছে অ্যারিস্টটল। এরা দুজন দ্বিমত পোষণ করে ডেমোক্রিটাসের বিরুদ্ধে। ওনারা বলেন যে পরমাণুকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভাবেও ভাঙা যায়, এটা যত ভাঙা যাবে তত ক্ষুদ্র হবে। তার পরবর্তীতে আবার ব্রিটিশ বিজ্ঞানী বা ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন, তিনি অবশেষে এসে যে মতবাদ প্রকাশ করেন, আমি এটা একটু মুছে দিই এখন, যে বিষয়টা নিয়ে উনি বলেন সেটা হচ্ছে 1803 সালে। কত সালে? 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী বা ইংরেজ বিজ্ঞানী বলতে পারেন, বা জন ডাল্টন উনি বললেন কি যে পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে মতবাদকে বৈজ্ঞানিক মতবাদ হিসেবে কি প্রতিষ্ঠিত করলেন। তা যখন বিজ্ঞানী ডাল্টন পরমাণু আর অণু সম্পর্কে ধারণা কনসেপ্টটা দিলেন, তখন ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, প্লেটোর মতবাদগুলোকে আবার চাপা পড়ে গেল। তখন এই ডাল্টনের মতবাদের কিছু স্বীকার্য ছিল, আমরা এটা মুছে দিয়ে স্বীকার্য সমূহ লিখব। ডাল্টনের মতবাদের, পরমাণুবাদের স্বীকার্য সমূহ, মতবাদের স্বীকার্য সমূহ, সেটা কেমন? টপিকসটা হলো ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য সমূহ। এটা ডাল্টন যে পরমাণুবাদ সম্পর্কে মতবাদ দিলেন, তার যে একটা স্বীকার্য আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তিনি প্রথমে বললেন পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। 1 নম্বরে উনি বললেন কি?
পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থ কোনটা? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। তাই ডাল্টন বললেন কি যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ভাঙতে ভাঙতে এক সময় একে আর ভাঙা যাবে না এবং একে আর ভাঙা যায় না। তাহলে কি পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ভাঙতে 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 এমন এক পর্যায়ে আসবো আমরা ওকে আর ভাঙা যাবে না। মৌলিক পদার্থের ভিতরে তো শুধু মৌলিক পদার্থই থাকে, ওখান থেকে তো আর অন্য কিছু বের করা সম্ভব নয়। তারপরে বললেন একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ভর অভিন্ন। তারপরে কি বললেন? একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন। মানে একই পদার্থের ভিতরে সকল পরমাণুর ধর্ম ভর অভিন্ন। দ্বিতীয়ত এটা হলো তার স্বীকার্য। তৃতীয়ত তিনি বললেন, তৃতীয় কথাটা তিনি কি বললেন? ভিন্ন ভিন্ন পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন। ভিন্ন ভিন্ন পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন। ভিন্ন ভিন্ন পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন। 4 নম্বরটা হচ্ছে পরমাণু সমূহ অবিভাজ্য, তাদের সৃষ্টি বা ধ্বংস নেই। পরমাণু সমূহ অবিভাজ্য, তার সৃষ্টি বা ধ্বংস নেই। কি? পরমাণুর সমূহ অবিভাজ্য, তার সৃষ্টি বা ধ্বংস নেই। পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরবর্তীতে কি? পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই যে পরমাণু সম্পর্কে বা পদার্থের গঠন সম্পর্কে জন ডাল্টন, বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে পরমাণুবাদের স্বীকার্য সমূহ দিল। এটা আমি আরেকবার রিপিট করি। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, একে আর ভাঙা যায় না। 2 নম্বরে কি? একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ভর অভিন্ন। ভিন্ন ভিন্ন পরমাণুর ধর্ম ভর বিভিন্ন। পরমাণু সমূহ অবিভাজ্য, তার সৃষ্টি বা ধ্বংস নেই। পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই জন ডাল্টনের স্বীকার্যই সর্বজনীনভাবে গৃহীত হয়। পূর্বে যারা দিয়েছিলেন ডেমোক্রিটাস, অ্যারিস্টটল বিজ্ঞানী, তারপর প্লেটো, তাদের মতটা ডাল্টনের মতের পরিপ্রেক্ষিতে কি চাপা পড়ে যায়। তিনি এটা দেওয়ার পরেও আরও কিছু ত্রুটি থেকে যায়, সেটাকে আমরা ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি বলতে পারি বা সীমাবদ্ধতা বলতে পারি। এই কথাগুলো বলার পরেও যে ত্রুটি বা সীমাবদ্ধতা আছে সেটা কেমন, আমরা এটা মুছে দিয়ে ত্রুটিটা দেখবো এখন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। স্বীকার্য দেখলাম, এখন আমরা ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি দেখব।
বা সীমাবদ্ধতা বলতে পারি, ত্রুটি সমূহ। ডাল্টনের পরমাণুমতের প্রথম যে ত্রুটিটা উনি বললেন সেটা হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে কোনো পার্থক্য দেখায়নি। বিজ্ঞানী জন ডাল্টন কি পরমাণুবাদ সম্পর্কে বলছে, ঠিক আছে, কিন্তু বিজ্ঞানী জন ডাল্টন তার মতবাদে কি মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য, মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য দেখায়নি বা দেখানো হয় নাই। বিজ্ঞানী জন ডাল্টনের তার মতবাদে মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য দেখায়নি বা দেখানো হয়নি, এটা উনি করতে পারেন নাই। দ্বিতীয়ত না যে ত্রুটিটা ছিল তার মতবাদে সেটা হতেছে পরমাণু ক্ষুদ্রতম কণিকা এবং অবিভাজ্য। তার মতে পরমাণু ক্ষুদ্রতম কণিকা ও অবিভাজ্য। তার ওখানে ত্রুটি কি থেকে গেল, পরমাণু ক্ষুদ্রতম কণিকা ও অবিভাজ্য। তারপরে ত্রুটিটা আমরা দেখি, একই মোলের পরমাণু সমূহ ভর ও ধর্মে অভিন্ন। একই মোলের পরমাণু সমূহ ধর্ম ও ভর অভিন্ন তাহলে ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি সমূহের ভিতরে প্রথমটা কি, বিজ্ঞানী জন ডাল্টন তার মতবাদে মৌলিক ও যৌগিক পদার্থের ভিতরে কোনো পার্থক্য নির্দেশ করে নাই। দ্বিতীয়ত পরমাণুর ক্ষুদ্রতম কণিকা ও অবিভাজ্য, এটাও তিনি ওইভাবে উল্লেখ করে নাই। তৃতীয়ত একই মৌলের পরমাণুর সমূহ ধর্ম ও ভর অভিন্ন, এটাও তিনি ওইভাবে প্রকাশ করে নাই। কিন্তু বর্তমানে জানা গেছে যে একটি মৌলের বিভিন্ন ভরের পরমাণু আছে, তাদেরকে আইসোটোপ বলে। উনি যে বললেন একই মৌলের পরমাণুর সমূহ ধর্ম ভর অভিন্ন, এই কথাটা ভিত্তিহীন। কিন্তু বর্তমানে কি জানা গেছে, কিন্তু বর্তমানে জানা গেছে একটি মৌলের বিভিন্ন ভরের পরমাণু আছে, বিভিন্ন ভরের পরমাণু আছে। এই যে বিভিন্ন ভর বিশিষ্ট যে পরমাণু, এদেরকে আইসোটোপ বলে। এদেরকে আইসোটোপ বলে। এই যে আইসোটোপ কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সামনে আমরা যারা অগ্রসর হব তখন এটা আমাদের লাগবে। তাহলে কি একই মৌলের পরমাণু সমূহ ধর্ম ভর অভিন্ন, কিন্তু বর্তমানে জানা গেছে একটি মৌলের বিভিন্ন ভরের পরমাণু আছে, এদেরকে আইসোটোপ বলে। এখন এই যে আইসোটোপ কথাটা তোমাদের কাছে অনেকটা নতুন, কিন্তু আমরা যখন যারা সপ্তম শ্রেণীতে আছি, যারা
অষ্টম শ্রেণীতে যাব তাদের সামনে ক্লাসে ষষ্ঠ অধ্যায়ে এটা আইসোটোপ আছে। অষ্টম থেকে যারা 9-এ যাব তাদের রসায়ন বিজ্ঞানে এই আইসোটোপ সম্পর্কে আলোচনা আছে। এই আইসোটোপের ভিতরে আছে আইসোমার, আইসোটোন ইত্যাদি। এই যে যেমন আমি একটা উদাহরণ টেনে, হাইড্রোজেনের আইসোটোপ 3টি। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 3টি। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিউটেরিয়াম, এই 3টা সচরাচর আমরা জানি, কিন্তু হাইড্রোজেনের মূল আইসোটোপ হইতেছে 7টি, কৃত্রিমভাবে সহ কয়টি? 7টি। এখন এটা বিস্তারিত এখন বললে তোমাদের কষ্ট হবে, এজন্য আমরা আপাত দৃষ্টিতে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে যতটুকু আলোচনা করা সম্ভব প্রাইমারি লেভেলে আমি সেটাই চেষ্টা করতেছি। এখন দেখো আমরা অণু আর পরমাণুর সংজ্ঞায় চলে যাব। ডাল্টন যে অণু আর পরমাণুর সংজ্ঞা দিতে পারলেন না, আমরা সেটার একটু সংজ্ঞা দেখব। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অণু ও পরমাণু কাকে বলে? কাকে বলে বলতে কি বোঝায়? অণু ও পরমাণু কি একই কথা? অণু, পরমাণু। অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রাখে। অণুটা কি? দুইটাই থাকবে, মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে, তাকে অণু বলে। আমি সংজ্ঞাটা লিখে দেই। অণু, অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণু কি? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে, যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে, তাকে অণু বলে। তাহলে কি? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে, তাকে অণু বলে। আমরা একটা উদাহরণটা নিই এখন। যেমন পানি। পানির সংকেত কি? H2O। পানির সংকেত কি? H2O হলো পানির একটি অণু। H2O কি? পানির একটি অণু। এবার আমরা পরমাণুতে আসি। পরমাণু, তাহলে ওখানে ছিল মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে অণুর ভিতরে মৌলিক পদার্থ থাকবে, যৌগিক পদার্থও থাকবে। আর পরমাণুটা হইতেছে ওটার একটু ব্যতিক্রম। সেটা কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এখানে আর যৌগিক পদার্থ থাকবে না। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ওখানে ছিল মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এখানে কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মসমূহ, যা ওই পদার্থের ধর্মসমূহ, কি লিখলাম? যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ
অক্ষুণ্ণ রেখে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে কি সরাসরি কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিভক্ত করলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিভক্ত করলে, এই পরমাণুকে যদি আমরা বিভক্ত করি তাহলে সম্পূর্ণ তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলে, কিন্তু বিভক্ত করলে সম্পূর্ণ রূপে তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলে। একে বিভক্ত করলে কি এর কোনো সত্তা থাকবে না, এর নিজস্ব সত্তাটা কি হারাইয়া ফেলবে, তাকেই আমরা পরমাণু বলবো। তাকে ওই মৌলিক পদার্থের পরমাণু বলে। যেমন আমরা উপরেরটা উদাহরণ দিয়েছিলাম কি, পানি H2 হলো পানির একটি অণু। এখানেও আমরা পানির একটি অণু H2-তে উপরেরটা থেকেই পানির একটি অণু H2O-তে, এখানে দেখো মোট পরমাণু আছে 3টি। মোট পরমাণু আছে কয়টি? 3টি। তাহলে এখানে 2টি হাইড্রোজেন পরমাণু, 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে এটা হলো অণু আর পরমাণুর সংজ্ঞা। আমি আরেকবার রিপিট করি, অণুটা কি? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে, তাকে অণু বলে। যেমন H2 হলো পানির একটি অণু। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু একে যদি আমরা বিভক্ত করি এর নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণরূপে কি হারিয়ে ফেলবে নিজস্ব সত্তা, তাকেই ওই মৌলিক পদার্থের পরমাণু বলে। পানির একটি অণু H2O-তে 2টি হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু বিদ্যমান। এই যে এখানে 3টি, মোট পানির পরমাণু কয়টি? 3টি বিদ্যমান। তাহলে আমরা যদি সংজ্ঞা জানি এখন খুব সহজে এদের ভিতরে পার্থক্য বা ডিফারেন্স করতে পারবো আমরা। আমরা এখন একটু পার্থক্যটা দেখি। অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। তাহলে অণু আর পরমাণুর ভিতরে পার্থক্যটা কেমন হবে? খুবই সহজ আমরা উপস্থাপন করব, যেহেতু সংজ্ঞা জানি, সংজ্ঞার ভিতর থেকে সবগুলো পার্থক্য আমরা নিতে পারবো। পরমাণু, অণু। প্রথমে আমরা ফার্স্ট যে পার্থক্যটা লিখব, 1 নম্বরে সংজ্ঞাটা দিব। আমি উপরে যে সংজ্ঞাটা লিখেছি ওইটা লিখবা। তোমরা আবার এইভাবে সংজ্ঞা লিখো না, এখানে 1 নম্বরে কি হবে? সংজ্ঞাটা হবে। তারপরে 2 নম্বরে হবে, এটারও 2, এটারও 2।
মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। কি? মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। এখানে মৌলিক বা যৌগিক পদার্থের, মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। তাহলে পরমাণুটা কি? মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, আর অণুটা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। তাহলে 3 নম্বরে এটা হবে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণু কি? সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর অণু কি? সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তারপরে আমরা পরমাণু কি? স্বাধীন অবস্থা অবস্থান করতে পারে। সংজ্ঞার ভিতরে ছিল পরমাণু স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে। অণু স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে না। পরমাণু স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে না। অণু স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে। এই হলো আমার 2 মার্কের জন্য আসলে 4টা পার্থক্য দিলেই হবে। সংজ্ঞা থেকে আরও পার্থক্য আমরা দিতে পারবো। তাহলে অণু ও পরমাণুর ভিতরে পার্থক্য কি হলো? প্রথমে আমরা সংজ্ঞা দিব, পরমাণুর সংজ্ঞা দিব, অণুর সংজ্ঞা দিব। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হতেছে পরমাণু, আর মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হলো অণু। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। পরমাণু স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে, অণু স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে। এটা পারে না, এটা কি? পারে। এই যে তোমাদের 7ম ও 8ম শ্রেণীর বিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়ের যে পদার্থের গঠন আর পরমাণুর গঠন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা 7 থেকে 8 উত্তীর্ণ হবা তাদের জন্য কাজে দিবে, 8 থেকে যারা 9ম 10ম শ্রেণীতে যাবা তাদের জন্য কি কাজে দিবে। এখানে তোমাদের জাস্ট বেসিক দেওয়া, একদম প্রাইমারি লেভেলের। আর এটা আশাটা কি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম হলে আমাদের প্রতিষ্ঠানে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের থেকে সমাধান করে নিবা। আশা রাখি আজকের ক্লাস তোমরা বুঝতে পারছো। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।